যেখানে দ্বিতীয় দিনের খেলা শেষেও মনে হচ্ছিল সাউথ আফ্রিকার এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জেতার সেভাবে কোনো সম্ভাবনাই নেই। মানে ম্যাচ জয় তো অনেক দূরের ব্যাপার, তারা ম্যাচে ঠিকভাবে পরবর্তীতে কামব্যাক করতে পারবে কিনা সেটাই যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেছিল। এর ডেফিনেট রিজনও ছিল, কারণ সাউথ আফ্রিকার ব্যাটাররা ফার্স্ট ইনিংসে একেবারেই ঠিকভাবে ব্যাটিং করতে পারেনি, তারা 150 রানও করতে পারেনি, একটা খুব ভালো পজিশনে থেকেও মাত্র 138-এ অল আউট হয়ে গেছিল। অস্ট্রেলিয়ার থেকে ফার্স্ট ইনিংসে 74 রানে পিছিয়ে পড়েছিল। ইভেন তাদের বোলাররা সেকেন্ড ইনিংসে দারুণ কামব্যাক করে অস্ট্রেলিয়ার স্কোরটা একসময় 7 উইকেটে 73 করে দিয়েছিল, কিন্তু অষ্টম উইকেটে একটা অবিশ্বাস্য 61 রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়া আবারও ম্যাচে কামব্যাক করে তারা মানে দ্বিতীয় দিন শেষে খেলাটা ওই জায়গায় মানে ফিনিশ করে 8 উইকেটে 144 ওই অবস্থায়। তখনই অস্ট্রেলিয়া 218 রানের লিড নিয়ে ফেলেছিল। আর তার উপর এই ফাইনাল ম্যাচের প্রথম 2 দিন যেখানে পেস বোলাররাই পুরোপুরি ডমিনেট করেছিল, ব্যাটাররা সেভাবে সুবিধাই করতে পারেনি। একটা সিঙ্গেল রান করতে গিয়ে ব্যাটারদের যথেষ্ট কালঘাম ছুটে যাচ্ছিল। সেখানে সাউথ আফ্রিকা এই টেস্টের ফোর্থ ইনিংসে ব্যাটিং করতে নেমে ওই 200+ বা 250+ রানের টার্গেট চেস করে যে ম্যাচটা জিতে যাবে সেই পক্ষে বাজি ধরার কেউ ছিল না বললেই চলে। মানে এটাই তো স্বাভাবিক ছিল, কিন্তু ওই জায়গায় সমস্ত উলটপুরাণ বা হিসাব নিকাশ বদলে গেল মানে তৃতীয় দিনের খেলাটা যখন শুরু হলো। হ্যাঁ, ডেফিনেটলি কাগিসো রাবাডা শুরুতেই একটা উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু ওই একদম লাস্ট উইকেটে মিচেল স্টার্ক আর জশ হ্যাজেলউডের মধ্যে আবার যখন একটা 59 রানের পার্টনারশিপ গড়ে উঠলো, এই পার্টনারশিপটা দেখেই তখন মনে হচ্ছিল যে এই লর্ডসের পিচটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে গেছে, বা প্রথম 2 দিনের তুলনায় ব্যাটিং করার জন্য মানে অনেকটাই আদর্শ হয়ে গেছে এই উইকেটটা। কারণ যেখানে 2 টেল এন্ডার ব্যাটার মানে তারা তো বোলারই, তারা যখন ঠিকভাবে শট নেগোশিয়েট করতে পারছিল, তখন প্রপার ব্যাটাররা যদি ওই জায়গায় ব্যাটিং করার সুযোগ পায় তখন তো সেটা ডেফিনেটলি তারা কাজে লাগাতেই চাইবে। তো এই 2 ব্যাটার ওই জায়গায় লাস্ট উইকেটে 59 রানের জুটি করে অস্ট্রেলিয়ার মানে স্কোরটাকে নিয়ে চলে গেল 207-এ। আর এই জায়গায় সাউথ আফ্রিকার টার্গেট দাঁড়ালো লাস্ট ইনিংসে 282 রানের। তো যেমন ভাবা তেমনই কাজ হলো, মানে শুরুর দিকে সাউথ আফ্রিকা 2টা উইকেট খুইয়ে ফেলেছিল ঠিকই, কিন্তু সেকেন্ড উইকেটে একটা 61 রানের জুটি গড়ে উঠলো ওই এইডেন মার্করাম আর ওই ওয়ান মুল্ডারের মধ্যে। ওটাই আমি বলবো মানে সাউথ আফ্রিকাকে কিন্তু এই রান চেস করে তারা যে জিততে পারে, মানে অবিশ্বাস্যভাবে তারা যে প্রত্যাবর্তন করে তাদের ওই চোকার স্তকমা ঘুচিয়ে তারা যে মানে আইসিসি ট্রফি জিততে পারে, সেটা কিন্তু শুরুতেই ওই কনফিডেন্স দিয়েছিল ওই সেকেন্ড উইকেটে 61 রানের যে জুটিটা, মানে যেখানে অবদান ছিল ওয়ান মুল্ডার আর এইডেন মার্করামের। কিন্তু অস্ট্রেলিয়া তো অস্ট্রেলিয়া, তারা তো ম্যাচে কামব্যাক করতেই জানে। মিচেল স্টার্ক আবারও আর কি ফিরে এসে ওই সেকেন্ড স্পেলে তিনি তুলে নিয়েছিলেন ওই মানে ওয়ান মুল্ডারের উইকেটটা। তখন 2 উইকেটে 70 হয়ে গেছিল সাউথ আফ্রিকার স্কোরটা। এই জায়গা থেকে তখন মনেই হচ্ছিল যে আবারও যদি একটা বা 2টা উইকেট চলে যায় সাউথ আফ্রিকার ওই 100 রানের বা 150 রানের মধ্যে, তাহলে কিন্তু ম্যাচে আবার প্রবলভাবে ফিরতে পারে অস্ট্রেলিয়া। কিন্তু সেটাই আর হতে দেয়নি ওই তেম্বা বাভুমা আর এই এইডেন মার্করাম। যদিও এই মানে তেম্বা বাভুমাকে একটা শুরুতেই চান্স ক্রিয়েট করে ফেলেছিল মিচেল স্টার্ক, ডেফিনেটলি ওই ক্যাচটা যদি স্টিভ স্মিথ ধরতে পারতো তাহলে আমি মনে করি না সাউথ আফ্রিকা মানে ম্যাচ জয়টা এতটা সহজ হয়ে যেত, বা মানে ম্যাচ এখনও তারা জেতেনি, মানে ম্যাচ জেতার যে আর কি কাছাকাছি পজিশনে রয়েছে সেটা মানে এতটাও আর কি কমফর্টেবল হয়ে যেত বলে আমি মনে করি না। তো ডেফিনেটলি ওইখানে একটা যে তারা লাইফ পেলো ওটা একটা মানে হিউজ লাইফ বলা চলে। এরপরেও তেম্বা বাভুমা কিন্তু ওই নাথান লায়নকে যখন ডিপ মিড উইকেট দিয়ে একটা সুইপ শটে মানে বাউন্ডারি অ্যাটেম্প্ট করেছিলেন, একটা ক্যাচের কিন্তু চান্স দিয়ে ফেলেছিলেন ফিল্ডারকে, কিন্তু ফিল্ডার আরেকটু তৎপরতা দেখালে বা তার মানে রানিং টাইমিংটা আরেকটু যদি পারফেক্ট হতো তাহলে কিন্তু ওই তেম্বা বাভুমার ইনিংসটা ওইখানে কিন্তু শেষ হয়ে গেলেও যেতে পারতো। তো সব কিছু মিলিয়ে ভাগ্যের তো ডেফিনেটলি সহায়তা পেয়েছেই এই এইডেন মার্করাম আর তেম্বা বাভুমা এই দুজনেই। মার্করামা বলতে গেলে শুরুতে কিন্তু তিনি একটা ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন ওই মানে উইকেট কিপার অ্যালেক্স কারিকে, হাফ চান্স ছিল, কিন্তু আরেকটু তৎপরতা দেখালে বা আরেকটু যদি কনসেন্ট্রেশন তিনি রাখতেন ক্যাচটা কিন্তু ধরাই যেতে পারতো। তো এই খান 3-4 চান্স দিয়ে তারা যখন বেঁচে গেছিলেন, তো ডেফিনেটলি সেখান থেকে তো তারা সেইটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করে দিন শেষে সাউথ আফ্রিকা স্কোরটাকে নিয়ে চলে গেল 213-তে। এখনও তাদের হাতে 8টা উইকেট রয়েছে, মাত্র 69 রান বাকি। এই জায়গায় মানে সাউথ আফ্রিকার হয়ে যে আর কি সবচেয়ে ভালো অ্যাসিস্ট্যান্স করেছে বা সাউথ আফ্রিকা মানে এখন যে আর কি মানে ড্রাইভিং সেটে রয়েছে সেটা হলো লর্ডসের পিচ। কারণ প্রথম 2 দিনে মানে ব্যাটাররা জাস্ট বল চোখেই দেখতে পাচ্ছিল না হিসাব মতো, কিন্তু মানে পিচটা তুলনামূলক সহজ হতে থাকে ওই দ্বিতীয় দিনের খেলার একদম শেষ ঘন্টা থেকে। ওইখানেই বলতে গেলে তখন ওই অ্যালেক্স কারি আর ওই মিচেল স্টার্কের মধ্যে যে 61 রানের জুটিটা গড়ে উঠলো, ওই জুটিটা গড়ার সময়ও তারাও বেশ অনেকগুলো চান্স দিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকার ফিল্ডারদের, তারাও সেগুলো গ্র্যাব করতে পারেনি। কিন্তু যাই হোক, ওইখান থেকেই বলতে গেলে তখনই ব্যাটারদের জন্য কন্ডিশনটা কিছুটা অনুকূলে ছিল, কিন্তু তারপরেও দেখছিলাম দিনের শেষ বেলাতেও বল কিন্তু যথেষ্ট মুভ করছিল। কিন্তু তৃতীয় দিনের একদম সকালের থেকেই যখন মানে পুরো ঝলমলে একদম আকাশ ছিল, মানে রোদ একদম খটখটে উঠে গেছিল। আর ইংলিশ কন্ডিশনে এটাই হচ্ছে আর কি নেচার, যে রোদ ঝলমলে আকাশ থাকলে সেটা কিন্তু মানে ওই কন্ডিশনটা ব্যাটারদের জন্য পুরোপুরি ফেভারেবল হয়ে যায়। আর সেটাই ঘটলো এই থার্ড দিনের খেলায়। তো ভাগ্যের সহায়তা ডেফিনেটলি সাউথ আফ্রিকা এই জায়গায় পেয়েছে, অস্ট্রেলিয়াকেও কিছুটা আনলাকি বলতে হবে। কারণ উইকেটটা যদি দ্বিতীয় দিন থেকে মানে ঠিকঠাক মতো আচরণ করা শুরু করতো তাহলে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও কিন্তু ওই শুরুর দিকে তারা ওই অনুকূল কন্ডিশনটা পেয়ে তাদের স্কোর কার্ডে আরও বেশ কিছুটা রান অ্যাড করলেও করতে পারতো। আর এই জায়গায় আমি মনে করি সাউথ আফ্রিকা যে ম্যাচে প্রবলভাবে ফিরে এসছে,
ব্যাটাররা তো ডেফিনেটলি রয়েছেই, এইডেন মার্ক্রাম, তেম্বা বাভুমা, মানে এরা দুজন যে এখন সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি করে ক্রিজে অপরাজিত রয়েছেন, তাদের এই মানে অমূল্য কন্ট্রিবিউশনটাকে তো কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এছাড়াও আমি মনে করি তাদের বোলাররা কিন্তু শুরুর থেকেই তাদেরকে ম্যাচে ভালোভাবে টিকিয়ে রেখেছিল। এই বোলারদের জন্যই আমি মনে করি সাউথ আফ্রিকা মানে ওই তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে যতই কোলাপস হোক না কেন, আলটিমেটলি বোলারদের দুরন্ত পারফরমেন্সের জন্যই সাউথ আফ্রিকা তারা পিছিয়ে পড়েও যে ম্যাচ থেকে হারিয়ে যায়নি, ম্যাচে যে তারা প্রবলভাবে টিকেছিল সেটা নিশ্চিত করেছিল তাদের ওই বোলাররা, সেটা আপনি পেস বোলার বলুন বা স্পিনারদের কথাই বলুন না কেন। ইভেন আপনি সাউথ আফ্রিকার স্পিনারদের কথা যদি খেয়াল করে দেখেন, এইডেন মার্ক্রাম কিন্তু প্রথম ইনিংসে স্টিভ স্মিথের উইকেটটা তুলেছিলেন, মানে যে স্টিভ স্মিথ 66 রান করে ডেঞ্জারাস হয়ে উঠেছিলেন। আর এছাড়া মানে ওই কেশব মহারাজ তিনি কিন্তু ওই ডেঞ্জারাস অ্যালেক্স কারির উইকেটটা তুলেছিলেন প্রথম ইনিংসে, যিনি একটা পার্টনারশিপ গড়ে দিয়ে গেছিলেন বাউ ওয়েবস্টারের সাথে 46 রানের। তখন মনেই হচ্ছিল যে দুজনেই ডেঞ্জারাস হয়ে উঠছেন, কিন্তু এই দুই স্পিনারই বলতে গেলে মানে অস্ট্রেলিয়ার দুইটা বড় পার্টনারশিপ ব্রেক করেছিল ফার্স্ট ইনিংসে। আর এছাড়া তাদের পেস বোলারদের ডমিনেশন তো রয়েছেই, সেটা তো নিশ্চয়ই আলাদা করে বলতে লাগবে না। তো সব কিছু মিলিয়ে এইডেন মার্ক্রাম, তেম্বা বাভুমা এদের মানে অবদানটা যতই অমূল্য হোক না কেন, সাউথ আফ্রিকার এই ম্যাচ যে তারা মানে জয়ের গন্ধ পেতে শুরু করেছে, বা তারা অলমোস্ট বলতে গেলে ফাইনালটা প্রায় জিতেই গেছে যদি না শেষ দিন কোনো অঘটন ঘটে, তাহলে মানে পেস বোলাররা বা সাউথ আফ্রিকার ওভারঅল বোলিং ইউনিটি এই জায়গায় সবচেয়ে বেশি বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কার্যকরী ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।